ইউরোপীয়দের আগমন। ভারতে ইউরোপীয়দের আগমন সবার প্রথমে পর্তুগিজরা ভারতীয় ইউরোপীয়দের সরাসরি ভারতের সঙ্গে সেরকমভাবে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কিছু কিছু দেশের অবশ্যই সেই ব্যবসা বাণিজ্যে ভারতের বিভিন্ন রকম পণ্য ইউরোপীয়রা ইউরোপে নিয়ে যেত, কিন্তু সেটা সরাসরি ভারতের কাছ থেকে নিয়ে যেত না, সেটা আরবীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে যেত। আরবীয়দের কাছ থেকে তারা মশলা, রেশম ইত্যাদি বহু পণ্য তারা আমদানি করত, কিন্তু আরবীয় ব্যবসায়ীরা এটা তাদের কোনোদিনই বলেনি যে তারা কোন দেশ থেকে এটা আমদানি করছে। উল্টো দিকে ইংরেজরা আবিষ্কার করে দক্ষিণ পশ্চিম এশিয়ায় একটা দেশ রয়েছে, সেই দেশ থেকে এরা এত সুগন্ধি মশলা, রেশম ইত্যাদি তারা আমদানি করে, এবং সেই সময় থেকে তারা ভারতের সম্পর্কে জানতে পারে এবং তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ইউরোপের বহু সাম্রাজ্য তখন উদ্গ্রীব হয়ে ওঠে। সেই সময় সর্বপ্রথম কলম্বাস, স্পেনের রাজা কলম্বাসকে পাঠান, কিন্তু কলম্বাস খুঁজতে খুঁজতে তিনি আমেরিকায় গিয়ে পৌঁছে যান। তিনি আর ভারতে আর আসতে পারলেন না, উল্টো পথ ধরে আমেরিকায় চলে গেলেন। তারপরে একজন পর্তুগিজ নৌবাহিনীর একজন কমান্ডার ছিলেন বার্থোলোমিউ দিয়াজ। তিনি অনেকটা পরিভ্রমণ করে এলেন, এসে তিনি ওই দক্ষিণ আফ্রিকার যেখানটায় একদম নিচের অংশটা ম্যাপে দেখলে যে দক্ষিণ আফ্রিকার যে নিচের অংশটা আমরা দেখতে পাই, সেখানটা তিনি গ্রীষ্মকালে এলেন, এবং গ্রীষ্মকালে এলে ওইখানটায় প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হলেন। এই ঝড়ের সম্মুখীন হলেন এর মূল কারণ হচ্ছে গর্জনকারী চল্লিশা বা যে সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু, সেই সমুদ্র বায়ুর প্রভাবে তার 13টা নৌকার মধ্যে প্রায় 3-4খানা নৌকা ভেঙে গেল, তিনি পথ হারিয়ে ফেললেন। এই রকম অবস্থায় তিনি তার যাত্রা স্তব্ধ করে দিয়ে আবার তিনি পর্তুগালে ফিরে গেলেন, এবং এই জায়গাটার নামকরণ করলেন তিনি ঝড়ের অন্তরীপ, কেপ অফ স্টর্ম। 1487 সালে তিনি এই ভারত অভিযান করার উদ্দেশ্যে তিনি পর্তুগাল থেকে বের হন, কিন্তু তারপরে এই দক্ষিণ আফ্রিকার একদম শেষ বিন্দুতে এসে তিনি আর পথ চিনতে পারলেন না, সেখানে ঝড়ের সম্মুখীন হলেন এবং সেই জায়গাটার নাম করেছিলেন কেপ অফ স্টর্ম বা ঝড়ের অন্তরীপ। ঠিক তার কয়েক বছর পর আবার পর্তুগালের রাজা তিনি ভাস্কো ডা গামাকে পাঠালেন। ভাস্কো ডা গামা 1498 সালে তিনি যাত্রা করলেন, এবং তিনি যখন ভাস্কো ডা গামা যখন এলেন ওই দক্ষিণ আফ্রিকার ওই জায়গাটায়, ঠিক একদম শেষ বিন্দুটায়, ওই জায়গায় তখন যথেষ্ট পরিমাণে অনুকূল সমুদ্র বায়ু বইছে। দক্ষিণ আফ্রিকা থেকে বাঁক ঘুরে উত্তর গোলার্ধের দিকে উত্তরের দিকে আসার জন্য যে অনুকূল সমুদ্র বায়ু সেইখানটা তখন প্রবাহিত হচ্ছে, এবং এর ফলে ভাস্কো ডা গামা খুব সহজেই নৌকাপথে ভারতের কেরলে এসে পৌঁছালেন, এবং ভাস্কো ডা গামা তখন সেই জায়গাটার নামকরণ করেন কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ। অর্থাৎ ভারতে যাওয়ার জন্য একটা আশা তার মনে জাগ্রত হলো, সেই ওই দক্ষিণ আফ্রিকার ওই শেষ বিন্দুতে তিনি নামকরণ করলেন উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। পর্তুগালের রাজা প্রিন্স হেনরি ভাস্কো ডা গামাকে উৎসাহ দিয়েছিলেন। ভাস্কো ডা গামা পর্তুগালের একটা বন্দর শহর লিসবন, সেখান থেকে তিনি এশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দক্ষিণ আফ্রিকার ওই শেষ বিন্দু যেখানটা তিনি নামকরণ করেছিলেন গুড হোপ, সেখানে বিভিন্ন ধরনের আরবীয় ব্যবসায়ীদের সঙ্গে তার আলাপ হয়, এবং সেইখানে একজনের নাম ছিল ইবন মজিদ নামে এক ব্যবসায়ী, তার মাধ্যমে তিনি ভারতে এসে পৌঁছন। কারণ তখন আগে থেকেই যে মুসলিম যে ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু এই ভারতের এই পথটা তারা জানতো, এবং ইবন মজিদের সাহায্যে তিনি ভারতের কোচিন বন্দরে এসে বা কালিকট বন্দরে এসে আসেন। 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে আসেন। ফ্রান্সিসকো প্রথম ভাস্কো ডা গামা যখন আসেন, ভাস্কো ডা গামা পরেও আরেকবার এসেছিলেন 1501-2 সালে। ভাস্কো ডা গামা যখন ভারতে আসেন, সিকান্দার শাহ লোদি তৎকালীন দিল্লির সুলতান ছিলেন সিকান্দার শাহ লোদি। ভাস্কো ডা গামা যখন ভারতে আসেন তখন কালিকটের যে জামন নামক রাজা তাকে অভ্যর্থনা জানান। সমস্ত রাজাই ব্যবসায়ীদের খুব পছন্দ করতো, বিদেশি ব্যবসায়ীদের খুব পছন্দ করতো, সেই কারণের জন্য কেরলের যে সেই জামোরিন রাজারা তাকে অভ্যর্থনা জানান। ব্যাটেল অফ চাউল, ফ্রান্সিসকো ডি আলমেডা ফার্স্ট গভর্নর ছিলেন এই পর্তুগিজদের যে উপনিবেশ তার প্রথম গভর্নর ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেডা প্রথম গভর্নর ছিলেন। প্রথম বাণিজ্য কুটি শুরু হয় কালিকট ও কোচিনে। ভাস্কো ডা গামা যখন আসেন, সেকেন্ড গভর্নর হন আলফান্সো ডি আলবারকিউ। প্রথম হন ফ্রান্সিসকো ডি আলমেডা ফার্স্ট গভর্নর, সেকেন্ড গভর্নর আলফান্সো ডি আলবারকিউ। তার সময় গোয়া, আদিলশাহী, বিজাপুরের যে আদিলশাহী বংশ, এগুলোকে তারা দখল করে।
পর্তুগিজরা গোয়া এবং আদিল শাহী বংশকে, বিজাপুরের যে আদিল শাহী বংশ তাদেরকে দখল করে। পরে যিনি গভর্নর হন নিনো ডি চুনহা, তিনি মাদ্রাজ, হুগলি এবং চট্টগ্রাম বন্দর দখল করেন। নিনো ডি চুনহা তিনি মাদ্রাজ, হুগলি এবং চট্টগ্রাম বন্দর দখল করেন। এরপরে পর্তুগিজরা তাদের ক্যাপিটাল, তাদের যে রাজধানী সেটার পরিবর্তন করে। কোচিন থেকে তারা গোয়ায় নিয়ে যায়, রাজধানী পরিবর্তন করে। নুনো ডি চুনহার সময় রাজধানী কোচিন থেকে গোয়ায় তারা শিফট করে, দিউ অধিকার করে। এরপরে নিনো ডি চুনার সময় দিউ অধিকার করে পর্তুগিজরা, এবং সে কাছে গোয়া, দমন এবং দিউ উপনিবেশ হিসেবেই থেকে গেছিল। গোয়া, দমন ও দিউ তারপরেও বহুদিন পর্যন্ত পর্তুগিজ উপনিবেশ হিসেবে থেকে গেছিল। ভাস্কো ডা গামা 3 বার ভারতে আসেন এবং কোচিতে তার মৃত্যু হয়। ভাস্কো ডা গামা 3 বার ভারতে আসেন এবং কোচিতে তার মৃত্যু হয়। বার্থালোমিউ দিয়াজ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা, 1661 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা, তিনি ইংল্যান্ডের রাজা চার্লস টুকে তার বোনের বিয়ের জন্য যৌতুক হিসেবে বোম্বে শহরটি ইংরেজদের কাছে দান করেন। 1661 সালে পর্তুগালের রাজার বোনের সঙ্গে ইংল্যান্ডের চার্লস টু এর বিয়ে হয়। পর্তুগালের রাজা গিফট করেন ইংল্যান্ডের রাজাকে বোম্বে শহরটা, যৌতুক হিসেবে, বিয়ের পণ হিসেবে সেটা গিফট করেন পর্তুগিজরা। ইউরোপীয় পর্তুগিজদের পতন শুরু হয় 1600 শতকের শেষ দিকে। শাহজাহানের নির্দেশে কাসিম খান 1631 খ্রিস্টাব্দে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করে। শাহজাহানের নির্দেশে কাসিম খান 1631 সালে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন। তার বোনকে বিয়ে করার জন্য ইংল্যান্ডের রাজা 1940 সালে মারাঠারা পর্তুগিজদের হাত থেকে সলসেট এবং বেসিন অধিকার করে নেয়। ওলন্দাজ বা ডাচ